রে মায়া, কাল না তোকে বললাম আমার শাড়িটা আয়রন করে রাখিস? আজ সকালে সেটা পরে অনুষ্ঠানে যাব, তুই এখনো আমার শাড়িটা আয়রন করিসনি? এই যা, একদমই ভুলে গিয়েছিলাম আপু। রান্নাটা শেষ করেই আমি তোমার শাড়িটা আয়রন করে দিচ্ছি। আমার তো সব কিছুই তুই ভুলে যাবি, নিজে কোথাও যেতে পারিস না তো, তাই আমি কোথাও যেতে নিলেও তোর সহ্য হয় না। হিংসুটে কোথাকার, তুই রান্না পরে করিস, আগে আমার শাড়িটা আয়রন করে দে, আমাকে তাড়াতাড়ি বের হতে হবে। না আপু, আমি কেন তোকে হিংসে করব? আমি তোকে মোটেও হিংসে করি না। আমি ভাবলাম তুই অনুষ্ঠান থেকে কখন না কখন ফিরবি, তাই রান্নাটা আগে করে রাখলে তুই কিছু খেয়ে যেতে পারবি। সেই কখন থেকে দেখছি বোনটার সাথে ঝগড়া করছিস। ওকে তো আমিই আগে বলেছি রান্নাটা শেষ করার জন্য। সারাদিন সংসারের এত কাজ করে ও, তুই তো কোনো কাজই করিস না। তারপরও তুই কি তোর একটা শাড়িও আয়রন করতে পারিস না? সারাদিন একটু রান্না করা আর ঘর গোছানো ছাড়া এমন কি কাজ আছে মা? আমিও তো সারাদিন পড়াশোনা করি, ওকে তো আর পড়াশোনা করতে হয় না। আগে ওকে পড়াশোনা করতে বলো, তারপর তুমি নিজেই জিজ্ঞেস করো পড়াশোনা করা কঠিন নাকি কাজ করা কঠিন। সারাদিন তুই খালি ওকে পড়াশোনা নিয়ে খোঁটা দিস। তুই কি দেখিসনি ছাত্রী হিসাবে কেউ পড়াশোনায় খারাপ ছিল কখনো? হ্যাঁ হ্যাঁ, তোমার ছোট মেয়ে তো পড়াশোনায় অনেক ভালো ছিল, তাহলে মাঝ রাস্তায় ওর পড়া বন্ধ করে দিলে কেন? কেন ও পড়া বন্ধ করে দিয়েছে সেটা তুই জানিস না? তোদের দুইজনের এত পড়ার খরচ চালানো আমার একার পক্ষে কি সম্ভব? তুই যাতে ঠিকমতো মাস্টার শেষ করতে পারিস সেজন্যই তো আর কলেজে ভর্তি হয়নি। তারপরও তুই ওর ত্যাগ চোখে দেখিস না, সারাদিন ওর পিছে লেগে থাকিস। পান থেকে চুন খসলেই খোঁটা দেওয়া শুরু করে দিস। হয়েছে মা, পড়াশোনা না করতে চাইলে এরকম হাজারটা বাহানা আমিও দিতে পারতাম, বলো যে ওরই পড়াশোনা করার ইচ্ছে নেই, তাই সুযোগ পেয়ে বন্ধ করে দিয়েছে। মা তুমি থামবে? আপু তো ঠিকই বলেছে, আমারই তো পড়াশোনা করার কোনো ইচ্ছা ছিল না। আপু তুমি যাও, তুমি খেতে খেতে আমি তোমার শাড়ি আয়রন করে ফেলবো। হয়েছে, থাক, তোকে আর আমার শাড়ি আয়রন করা লাগবে না, আমি নিজেই করে নিতে পারবো। মাকে আমার বিরুদ্ধে ভড়কিয়ে এখন এসেছে সহানুভূতি দেখাতে, যত সব। তুই আমাকে থামতে বললি কেন রে মা? তোর যে পড়াশোনা করার কত ইচ্ছে সেটাকে আমার থেকে ভালো আর কেউ বলতে পারবে? তুই যে তোর বোনের জন্য সব কিছু ত্যাগ করে দিচ্ছিস, ও কি তোর এই ত্যাগের দাম দিবে? তোর জন্য তো আমার ভয় হয় রে মা, এই সরলতার কারণে না জানি কোন দিন তুই তোর সব কিছু হারিয়ে ফেলিস। তুমি অযথাই চিন্তা করছো মা। আপু কি আমার পর? আপু তো আমার বড় বোন, আপু আমার সাথে কখনোই এমন করবে না। না করলেই ভালো, সৃষ্টিকর্তা তোর সহায় হোক, আমি এই দোয়াই করি। ভাবি, ও ভাবি, বাড়ি আছো? আরে শফিক ভাই, তুমি? আসো আসো, ভিতরে আসো। হ্যাঁ হ্যাঁ, চলো। অনেকদিন মায়ামার হাতের রান্না খাই না, আজকে কিন্তু দুপুরে না খেয়ে আমি যাব না। মায়া, ও মায়া, দেখ কে আসছে, তোর চাচা আসছে। তাড়াতাড়ি করে ভাত বাড়তো মা, তোর চাচার বলে অনেক ক্ষুধা পেয়েছে। মায়া ভাত বাড়তে বাড়তে তুমি আমারে একটু বলো ভাই, আমি তোমারে যে কাজটা দিয়েছিলাম আমার কাজটা কি হয়েছে? আমি মেয়েটাকে নিয়ে অনেক দুশ্চিন্তায় থাকি, কাজটা হয়ে গেলে আমি একটু শান্তি পাবো। তুমি চিন্তা করো না ভাবি, আমি সব কাজ শেষ করেই তোমার কাছে আসছি। আগামী সপ্তাহের মধ্যেই তুমি জমির কাগজপত্র পেয়ে যাবে। যাক, তুমি যে আমাকে কতটা নিশ্চিন্ত করলে তুমি জানো না ভাই, সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুক। ও ভাবি, তোমাকে তো আরেকটা সুখবর দিতে ভুলেই গেছি। ছায়া মায়ের জন্য একটা ভালো পাত্র পেয়েছি, পাশের গ্রামে থাকে, খুব বড় ব্যবসায়ী। ওদেরকে ছায়ার ছবি দেখিয়েছিলাম, ওরা ছায়া মাকে অনেক পছন্দ করেছে। তোমার অনুমতি পেলে আমি ওদেরকে নিয়ে আসবো আগামী সপ্তাহে। ওরা বিয়ের কাজে বেশি দেরি করতে চাচ্ছে না। এটা তো খুবই খুশির খবর ভাই। ছায়া আর মায়া তো ছোটবেলা থেকে তোমার আদরেই মানুষ হয়েছে। তুমি যখন ছেলেকে ভালো বলছো তাহলে আমার কোনো আপত্তি নেই, তুমি ওদেরকে নিয়ে আসো। ঠিক আছে ভাবি, আমি কালই ছেলেপক্ষকে এই সুখবর জানিয়ে দিব। তুমি ছায়া মায়ের বিয়ের আয়োজন করো।
ছায়া, ও ছায়া, মায়া, কই গেলি রে তোরা মা? একটু এদিকে আয় তো, তোদের সাথে একটু কথা আছে। আমাদের কেন ডাকছিলে মা? তোমার কি কিছু লাগবে? আমাকে বলো। আমার কিছু লাগবে না রে মা, একটা সুখবর জানানোর জন্যই তোদেরকে ডেকেছি। ছায়ার তো বিয়ে ঠিক হয়ে গিয়েছে, কালকেই পাত্রপক্ষ ছায়াকে দেখতে আসবে। যদি সব কিছু ঠিক থাকে তাহলে কালকেই বিয়ে সম্পূর্ণ হয়ে যাবে। এটা তো অনেক বড় সুখবর মা। তাহলে তো আমাদের হাতে আর বেশি সময়ও নেই। আমাদের তাড়াতাড়ি সব কাজ শেষ করতে হবে। বিয়ের আয়োজন বলে কথা। কি ব্যাপার মা, তোমাদেরকে অনেক খুশি খুশি লাগছে? কি নিয়ে কথা বলছিলে তোমরা? খুশির খবরই তো রে মা, তোর বিয়ে ঠিক হয়ে গিয়েছে। আমরা সেটা নিয়েই কথা বলছিলাম। কাল বরপক্ষ তোকে দেখতে আসবে, সব ঠিক থাকলে কালই বিয়ে সুসম্পূর্ণ হয়ে যাবে। জানো আপু, দুলাভাই তো অনেক বড় লোক, অনেক বড় ব্যবসায়ী। কেন, বড়লোক দেখে কি তোর অনেক হিংসে লাগছে? আমার জন্য তো এরকম যোগ্য পাত্রই আসবে, আমার জন্য কি রাস্তার ভিখিরি আসবে? তুই এভাবে কথা বলছিস কেন রে মা? ও তো তোকে খারাপ কিছু বলেনি। সবসময় গায়ে পড়ে তুই ওর সাথে ঝগড়া করিস কেন? তুই কি আর শুধরাবি না কখনো? থাক মা, আমাকে আর শুধরাতে হবে না। তুমি তো তোমার ছোট মেয়ের দোষ কখনো চোখেই দেখবে না। আমি তো পরের বাড়িতে চলেই যাচ্ছি, পারলে নিজের ছোট মেয়েটাকেই সামলাও। মা, তোমার শরীরটা কি বেশি খারাপ লাগছে? ডাক্তার চাচাকে কি আরেকবার ডাকবো? না রে মা, ডাক্তার ভাইকে আর ডাকা লাগবে না। তোকে না বলেছিলাম ছায়াকে একটু ফোন করতে? ফোন করেছিস? ছায়া এখনও আসছে না কেন? মেয়েটা সারা জীবন আমাকে ভুলই বুঝে গেল, আমার ভালোবাসাটা চোখে দেখলো না। আপুকে তো ফোন করেছিলাম মা। তুমি তো জানোই দুলাভাই অনেক ব্যস্ত, তাই আসতে দেরি হচ্ছে। তুমি দেখো, কাল আপু ঠিকই চলে আসবে। আমি জানি ও আসবে না, তুই আমাকে মিথ্যে বলছিস, তাই না রে মা? ও আসলে ছোটবেলা থেকে একটু এইরকম। তুই ওর কথায় কখনো কষ্ট পাস না মা, তুই তো নিজের দিকে খেয়াল রাখিস। আমার শুধু একটাই কষ্ট, তোর সুখটা দেখে যেতে পারলাম না। তোর সুখটা যদি দেখে যেতে পারতাম তাহলে আমার আর কোনো কষ্টই থাকতো না রে মা। সৃষ্টিকর্তা তোর সহায় হোক, আমি তো তোর জন্য কিছু করতে পারলাম না। তুই আর কাঁদিস না রে বোন, মা বাবা তো সবার চিরকাল বেঁচে থাকে না। তুই একা একা ঘরের মধ্যে থাকবি, আমার তোর জন্য অনেক চিন্তা হবে। তোর দুলা ভাইয়ের ব্যবসাও আজকাল ভালো যাচ্ছে না। একটা কাজ কর, তুই আমাদের সব জায়গা সম্পত্তির দলিল আমাকে দিয়ে দে, সেগুলো আমি ভালো করে গুছিয়ে রাখবো। আর তোর দুলা ভাইকে বলবো একটা লোক রেখে যেন ওগুলোর দেখাশোনা করে। তোর দুলা ভাইয়ের ব্যবসা বাণিজ্য একটু ভালো হলে তোকেও আমি আমার কাছে নিয়ে যাব। তুই কোনো চিন্তা করিস না রে বোন। ঠিক আছে আপু, দলিলগুলো সব আলমারিতেই রাখা আছে, তুমি নিয়ে যাও। এগুলো যত্ন করে রেখে দিও। মায়া, ও মায়া, একটু বাইরে আয় তো মা, তোর সাথে কথা আছে। মায়া, ও চাচা, আপনি আসুন, ভিতরে আসুন। আপনি তো এখন এদিকে আসেনি না। না রে মা, আমার অনেক কাজ, আমি আজ বসতে আসিনি। কিন্তু তুই এটা কি করলি? তোর সব জায়গা সম্পত্তি ছায়ার নামে লিখে দিলি? এসব তুমি কি বলছো চাচা? আমি তো এমন কিছুই করিনি। আপু জায়গা সম্পত্তি দেখার জন্য লোক রাখবে বলেছিল, আমি শুধু সেটার অনুমতি দিয়েছি। তোর মা সেই জন্যই তোকে নিয়ে এত দুশ্চিন্তা করত। এই যুগে এত সহজ সরল হলে চলে রে মা। একটা কাগজ সই করার আগে দেখে নিবি না কাগজটাতে কি লেখা আছে? তোর বোন সব জায়গা সম্পত্তি নিজের নামে করে জমিদারের কাছে সেগুলো চড়া দামে বিক্রি করে দিয়েছে, আর সেই টাকা দিয়ে
তারা জামাই বউ দুজনেই বিদেশে চলে গেছে। তোর কাছে এখন শুধু এই ঘরটা ছাড়া আর কিছুই রইল না রে মা। আমি তো তোমার কথা বিশ্বাস করতে পারছি না চাচা, আপু আমার সাথে এমন ধোঁকাবাজি করলো। থাক মা, আর দুঃখ করে কি হবে, যা হওয়ার তা তো হয়েই গেছে। তোর মা ঠিক এই ভয়টাই পেয়েছিল। এই নে, তোর মা তোর জন্য একটা চিঠি রেখে গেছে। একটুখানি জায়গা সম্পত্তির জন্য আপু আমার সাথে এরকম করলো। আর যদি মা বেঁচে থাকতো তাহলে কতই না কষ্ট পেত। ওহ, মায়ের কথাই মনে পড়লো, মায়ের চিঠিটা তো এখনো পড়িনি। যাই, মায়ের চিঠিটা পড়ি। প্রিয় মায়া, কেমন আছিস রে মা? তুই যখন এই চিঠিটা পড়বি তখন আমি হয়তো তোর থেকে অনেক দূরে থাকবো। তোকে নিয়ে আমি সবসময় অনেক দুশ্চিন্তা করি। তুই এত সহজ সরল, এ যুগে তোর মতো সহজ সরল মানুষ নাই রে মা। ছায়াও আমার মেয়ে, তারপরেও ছায়া ছোটবেলা থেকেই একটু হিংসুটে। তোর সরলতার সুযোগ নিয়ে ও হয়তো তোকে ঠকানোর চেষ্টা করবে। তাই আমি ব্যাংকে একটা জমির দলিলও কিছু টাকা রেখে গিয়েছি তোর জন্য মা। তুই ওই টাকাগুলো নিয়ে তোর পড়াশোনাটা শেষ করিস, ভালো মানুষ হিসাবে নিজেকে গড়ে তুলিস, ছায়ার দিকেও খেয়াল রাখিস, দুই বোন মিলেমিশে থাকার চেষ্টা করিস। আমি মা, তোরা দুজনই আমার সন্তান। আমি দুজনের জন্যই দোয়া করি তোরা দুই বোন যেন মিলেমিশে সুখে শান্তিতে থাকতে পারিস। যে কোনো বিপদে ভেঙে পড়িস না মা, দৃঢ় মনোবলে চলার চেষ্টা করবি। তোর চাচা তোদেরকে সন্তানের মতো দেখে। যে কোনো প্রয়োজনে চাচার কাছে যাস, চাচা সমস্যার সমাধান করে দিবে। ভালো থাকিস রে মা, ইতি তোর মা।